এমন গাড়িতে করে চলেছেন আপনারা, যেহেতু দোষটা আমার। আহনাফ দাঁতের দাঁত চেপে বলল কথাগুলো। আদিত, আরিফ আর নাতাশা হা হয়ে গেল। প্রেমে পড়লে সত্যি সবাই চেঞ্জ হয়ে যায়। আপনার গাড়িতে করে কেন যাব? কুহুর কথাই আহনাফ শুধু এক বুড়ো উঁচু করে তাকালো তার দিকে, হকি স্টিকটা দেখালো ইশারায়। কুহু আমতা আমতা করে বলল, ইয়ে আপনার গাড়িতেই তো যাব। হ্যাঁ, দোষ তো আপনার। আয়ান বলে উঠল। তারপরেও আপনি চুপ থাকুন। আয়নের মুখটা চুপসে গেল। আহনাফ রাফিকে গাড়ির চাবি দিয়ে ওদের পৌঁছে দিতে বলল। কুহু ব্যাগটা উঠিয়ে চলে গেল। কি মনে করে পেছনে ফিরে তাকালো সে। আহনাফ হকি স্টিকটা উঠিয়ে শাসালো ওকে। কুহু ভয় আর পেছনে তাকালো না। আদিত বলে উঠল, যার প্রেম জীবনেও কোনোদিন হওয়ার কথা না, তারই সবার আগে হয়ে গেল, আর আমরাই সিঙ্গেল রয়ে গেলাম। আরিফ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, हमारा फूडा कपल। নাতাশা বলে উঠল, আমি তো পেয়ে গেছি। আনা, আই থিঙ্ক আমি তোর হেল্প করতে পারবো। আহনাফ নাতাশার কথা শুনে কপাল কুঁচ গেল। নাতাশা শয়তানি হাসি দিল। আদিত বলল, হয়ে গেল, কার জানি কপাল পড়লো রে। নাতাশা আদিতের পিঠে ধরম করে কিল বসিয়ে দিল। হঠাৎ তাদের সামনে একটা কালো রঙের গাড়ি এসে থামলো। সবাই কপাল কুঁচকাল। গাড়ির দরজা খুলে গেল। স্যুটকোট পরা একটা লোক নেমে এলো, চোখে তার সানগ্লাস। আহনাফ যশসূচক শব্দ করলো। আশেপাশে তাকাতেই খেয়াল করলো কিছু মেয়ে হাঁ করে তাকিয়ে এদিকে লোকটা এগিয়ে এসে আদিত আরিফের সাথে হ্যান্ডশেক করলো। হ্যালো ইয়াং ম্যান, কি খবর? নাতাশা বলে উঠল, আঙ্কেল, আমার তো মাঝে মাঝে ইচ্ছে করে আপনাকেই বিয়ে করে নিতে। আপনি এখন এত হ্যান্ডসাম। আহান শাহরিয়ার হো হো করে হেসে উঠল। আহনাফ বলল, তুমি এখানে কেন এসছো? আহান শাহরিয়ার বলল। আমাকে দেখলেই তোমার পেছন জ্বলে কেন? আদিত বলে উঠল, আরে বুঝেন না আঙ্কেল, আপনি আসলে ওর দাম কমে যায়, আপনি যে ওর থেকেও বেশি হ্যান্ডসাম। আহনাফ বিরক্তিকর দৃষ্টিতে তাকালো। কি সমস্যা, এখানে এসছো কেন? আহান শাহরিয়ার বলেন, শুনলাম আমার সো কল্ড ছেলে নাকি কোনো মেয়েকে চুমু খেয়েছে। হ্যাঁ, তো কি হয়েছে? আহনাফের কথা শুনে আহান শাহরিয়ার বললেন, কি হয়েছে মানে? তুমি একটা মেয়েকে কিস করেছো, ব্যাপারটা কত বড় তোমার ধারণা আছে? আহনাফ বলে উঠল। প্রেগনেন্ট তো করে ফেলেনি, কিসই করেছে জাস্ট, তাও গালে। আহান শাহরিয়ার বলে উঠলেন, কেমন নির্লজ্জ ছেলে, বাপের সামনে কি সব কথা বলছে। আহনাফ কিছু বলতে যাবে তার আগে আহনাফের ফোন বেজে উঠল। হ্যালো ভাই, গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে। রাফির কথা শুনে আহনাফের মাথায় বাজ পড়ল। হোয়াট? তোরা কোথায় এখন? জানি না ভাই, গাড়ি যেদিকে যাচ্ছে আমরাও সেদিকে যাচ্ছি। হোয়াট দ্য তাহলে তুমি ঠিক আছে? রাফি কাঁদো কাঁদো সুরে বলল, ওনার কথা আর বললেন না ভাই, ব্রেক ফেল শুনে উনি গাড়ির দরজা খুলে জাম্প মেরে দিছে। এখন আমি আর আয়ন ভাই গাড়িতে। ভাই বাঁচান আমাদের। আহনাফ হতবাক হতভম্ব। জাম্প মেরে সে দিছে মানে? ও কি করে? ফোনে ওপাশ থেকে আয়নার রাফির চেঁচানোর শব্দ ভেসে আসছে। মিস্টার আহনাফ, আমাদের বাঁচান। ভাই বাঁচাও। আহনাফের সব মাথার উপর দিয়ে যাচ্ছে। সে শুধু বলল, হাসপাতালে দেখা হচ্ছে। ফোনের ওপাশ থেকে ওরা চেঁচিয়ে উঠল, না। ওরে বাবা গো, হাল্লা গো, ভাই এসেছেন ভাই? রাফি ব্যান্ডেজে মোড়া হাতটা কোনো মতে উঠিয়ে বলল। আহনাফ দৌড়ে তার কাছে গেল। রাফির মাথায় হাতে ব্যান্ডেজ। আহনাফ বলে উঠল, তাহলে তোমা কই? রাফি হাবার মতো তাকিয়ে রইল আহনাফের পানে। তাকে একবার কিছু জিজ্ঞাসাও করলো না। রাফি অভিমানী স্বরে বলল, জানি না। আহনাফ তার অভিমানী চেহারা খেয়াল করলো না। সে ওর কেবিন থেকে বেরিয়ে গেল। রাফি মুখ ভেঙচি কাটল। তখন হাজির হলো আহান শাহরিয়ার। সে বিচলিত স্বরে বলে উঠল, এ কি অবস্থা তোর? রাফি ভ্যা ভ্যা করে কেঁদে ফেলল। আহান শাহরিয়ার এগিয়ে গেলেন, ওর পাশে বসলেন তিনি। এরপর মাথায় হাত বুলিয়ে বলতে লাগলেন, ছেলে হয়ে কান্না করলে তোকে কোনো মেয়ের বাবা মেয়ে বিয়ে দেবে রে বাপ, চুপ চুপ যা। রাফি কান্নারত স্বরে বলে উঠল, আঙ্কেল, ভাই বদলে গেছে, আমার ভাই বদলে গেছে। আপনি কিছু বলেন ভাইকে। আহান শাহরিয়ার বলেন, ওই হারামজাদার তো আমাকে দেখলেই পেছন গরম হয়ে যায় রে বাপ, আমি ওরে কি বলবো। রাফি আরও জোরে জোরে ভ্যা ভ্যা করে কাঁদতে লাগলো। আহান শাহরিয়ার বলে উঠলেন, আচ্ছা আচ্ছা, আমি দেখছি। রাফি কান্না থামালো। এবার আহান শাহরিয়ার বলেন, ছেলেটা পুরো আমার মতো হয়েছে,
ওর মায়ের জন্য আমি এমন পাগলামো করতাম। জানিস, আহনাফ হওয়ার সময় আমি 3 দিন অজ্ঞান ছিলাম হয়ে। কথাটা বলে রাফির ব্যান্ডেজে মরানো হাতে এক থাবা বসি জোরে জোরে হেসে উঠলেন আহান শাহরিয়ার। এদিকে রাফি আম্মা বলে চেঁচিয়ে উঠল। হঠাৎ এমন চেঁচানোতে আহান শাহরিয়ার ভয়ে নিচে পড়ে গেলেন। বুকে হাত দিয়ে চোখ বড় বড় করে তাকালেন ভদ্রলোক। রাফি বলে উঠল, বাপ ছেলে দুইটাই এক, যাই করে না কেন পেছনে আমারই মারে, হাল্লা গো। আহান শাহরিয়ার মেকি হাসলেন। এদিকে আহনাফ পাগলের মতো এদিক সেদিক খুঁজতে লাগলো তার তিলোত্তমাকে। হঠাৎ একটা কেবিনের সামনে আসতেই থেমে গেল সে। দরজা খোলা ছিল কেবিনের। কুহু আয়ানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আয়নের মাথায় ব্যান্ডেজ। আহনাফ নড়ল না। এখান থেকে দেখতে লাগলো কুহুকে। এই মেয়ের জন্য সে চিন্তায় মরছিল। আর একে দেখো, এক হতচ্ছাড়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ইচ্ছে তো করছে ওর ফাটা মাথায় হকি স্টিক দিয়ে আরও কয়েকটা। আহনাফ সামনে এগোতে গেলে হঠাৎ এক মহিলা তাকে ধাক্কা মেরে ভেতরে চলে গেল। আহনাফের কপাল কুঁচকে গেল বিরক্তি দিতে। মহিলাটা গিয়েই কুহুকে ধাক্কা মেরে সরিয়ে আয়নকে জড়িয়ে ধরে কান্নাই ভেঙে পড়লেন। আহনাফের রাগ লাগলো। কত বড় সাহস এই মহিলার, তার তিলোত্তমাকে এভাবে ধাক্কা মারে। আয়ান বাবা, ঠিক আছিস তুই? আমার সোনা, ইস কত আঘাত লেগেছে তোর। পই পই করে বারণ করেছিলাম যে ওই কলঙ্কিনীকে আনতে যাস না, শুনলি না তো মায়ের কথা, এখন দেখলি। আয়ন চোখ শব্দ করে বলল, ফালতু কথা বলো না তো মা, ভাগ্যে ছিল তাই এমন হয়েছে। এখানে উহুর দোষটা তো আমি দেখতে পাচ্ছি না। আনোয়ারা বেগম বলে উঠলেন, ওই পোড়া মুখের তো কিছুই হয়নি, তোরই তো কত আঘাত লেগেছে। কুহু নিচের দিকে তাকিয়ে রইল। আয়ন বলে উঠল, শুকরিয়া আদায় করো যে কিছু হয়নি, আর ফালতু কথা কম বলো। আনোয়ারা বেগম চোখের পানি মুছিয়ে কুহুর দিকে তাকালেন। এরপর বলেন, অপয়া মেয়ে একটা, মা বাবা দাদি সবাইকে খেয়েছে, এখন আমার ছেলেটাকে খাওয়ার ধান্দা। মা! আয়ন রাগী স্বরে বলে উঠল। আনোয়ারা বেগম কিছু বললেন না। আর কুহুর চোখ দিয়ে পানি পড়তে লাগলো। নিকাব খুলে ফেলেছে সে, তাই ওর কন্দনরত মুখখানা দেখতে পেল সবাই। আয়নের বুকটা মোচড় দিয়ে উঠল। খুব করে ইচ্ছে করলো সযত্নে তার সুহাসিনীর চোখের পানি মুছিয়ে দিতে, কিন্তু পারল না। আহনাফ বাইরে দাঁড়িয়ে সবই দেখতে লাগলো। পেছন থেকে হঠাৎ আহান শাহরিয়ার এসে বলে উঠলেন, এই তাহলে আমার বৌমা? আহনাফ ভরকালো খানিকটা। পরপরই চোখ শব্দ করলো। চলে এলো সে ওখান থেকে। আহান শাহরিয়ার বলে উঠলেন, কিরে, বৌমা কাঁদছে তো, কান্না থামাবি না? আহান শাহরিয়ারের চেঁচানোতে সবে তার দিকে তাকালো। কুহু কপাল কুচকালো। আহান শাহরিয়ার তা দেখে হাত উঁচু করে বলল, হায় বৌমা। আহনাফ দৌড়ে এসে তার মুখ চেপে ধরলো। এরপর টানতে টানতে নিয়ে চলে এলো। আহান বলে উঠল, কে ছিল রে ওটা? মিস্টার আহনাফের ভাই নাকি? কুহু চোখ মুছে বলল, হবে হয়তো। আনোয়ারা বেগম বলে উঠলেন, আহনাফকে? আহান সব ঘটনা বলল তার মাকে। শুধু কুহু যে গাড়ি থেকে জাম্প মেরেছিল সেটা চেপে গেল। আনোয়ারা বেগম বলে উঠলেন, এমনি এমনি আর এই মেয়েকে অপয়া বলি আমি? দেখেছিস তো, পেয়েছিস প্রমাণ। একে এখন ঘর থেকে দূর করতে পারলে বাঁচি, এইরকম কলঙ্কিনী মেয়েকে নিবেই বা কে? আমি নিয়ে নিব, তাও তুমি প্লিজ ওকে বাজে কথা বলো না, ভাল লাগে না আমার। আনোয়ারা বেগম মুখ ঝামটা মারলেন। কুহুর চোখ পুনরায় ছলছল করে উঠল। ঠোঁট কামড়ে কান্না আটকালো মেয়েটা। কি অসভ্য ছেলে, বাপের মুখ ধরো তুমি, তাও কিনা বাম হাত দিয়ে। ছ্যাঃ। আহনাফ খেকিয়ে বলল, এই তোমাকে বৌমা বলে চেঁচাতে কে বলেছিল? হ্যাঁ, আমার অবলা মন। আহনাফ ভুল কুচকে বিরক্ত হয়ে তাকালো। আহান শাহরিয়ার বলেন, তোমারই তো উপকার করলাম, ওর পরিবারের সামনে ওকে বৌমা বললাম যেন তোমার সুবিধা হয়। এখন বলো, বিয়ের সম্বন্ধ নিয়ে কবে যাচ্ছি আমরা? আহনাফ বলে উঠল, তোমার বৌমা আমাকে রিজেক্ট করেছে, বুঝছো? ওই যে ছেলেটাকে শুয়ে থাকতে দেখেছো, ওইটা তোমার বৌমার উঠবি। আহান শাহরিয়ার মুখে হাত দিয়ে ফেললেন। হায় হায়, কি বলো কি? আহনাফ কিছু বলল না। আহান শাহরিয়ার বলেন, তুমি চাইলে আমি তোমার হেল্প করতে পারি। লাগবে না। ওদের কথোপকথনের মাঝে কুহু বেরিয়ে এলো কেবিন থেকে। ওদের পাশ কাটিয়ে যেতে নিলে আহান শাহরিয়ারের মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। উনি আহনাফকে ধাক্কা মেরে কুহুর ওপর ফেলে দিলেন।
আহনাফ সোজা গিয়ে কুহুর ওপর পড়ল। কুহু তাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে গেল। আহনাফের প্রথমে রাগ হলো, কুহুর চোখে চোখ পড়তেই তা উধাও হয়ে গেল। কুহুর পুরো ফেস এত কাছ থেকে আজ দ্বিতীয়বার দেখছে সে। এদিকে কুহুর অবস্থা নাজেহাল। আজকে কার মুখ দেখে যে সে ঘুম থেকে উঠেছিল। সকাল থেকে একটা কিছু ভালো হয়নি। কোমরটা বোধহয় গেছে এবার। সে আহনাফকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলে উঠল, কি আশ্চর্য, উঠছেন না যে? এটা কি সিনেমা পেয়েছেন যে ব্যাকগ্রাউন্ডে এখন লা 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 মিউজিক বাজবে আর আপনি তাকিয়ে থাকবেন? আল্লাহ গো, হাতিও মনে হয় না এত ভারী। আহনাফ তৎক্ষণাৎ উঠে পড়ল, রাগী চোখে তাকালো তার বাবার দিকে। ভদ্রলোক ঠোঁট চেপে হাসছে। কুহু একা উঠতে নিলে ব্যর্থ হলো। আহনাফ ধরে উঠালো তাকে। কুহু ঝটকা মেরে হাত সরালো তার। এরপর রাগী স্বরে বলে উঠল, মেয়ে মানুষ দেখলেই ধাক্কা মারা লাগে। আপনার ভাই তো আপনার চেয়ে বড় খাটাস। আহান শাহরিয়ার মুখের হাসি গায়েব হয়ে গেল। আহনাফ আর আহান শাহরিয়ার একসাথে বলে উঠল। অ্যাঁ? কুহু বলে উঠল, একই, ঠিকই তো বলছি। আহনাফ বাবার দিকে তাকিয়ে বলে উঠল, এটা আমার ভাই? কুহু বলল, ভাই হোক আর বন্ধু হোক, আজ তো একটা খাটাস লোক। আমার বাপ এটা? কুহু জোরে জোরে হাসতে লাগলো। বলদ মনে হয় আমাকে? মানে যাকে খুশি একটা বললেই বলবো হ্যাঁ। কি আশ্চর্য, ইনি সত্যি আমার বাবা? কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল মেয়েটা। একবার আহান শাহরিয়ার আরেকবার আহনাফকে দেখতে লাগলো হা করে। সে অবাক স্বরে বলল, এটা আপনার বাবা? আহনাফ উপর নিচ মাথা ঝাঁকালো। কুহুর মাথাটা ভন ভন করে ঘুরতে লাগলো। আর নিতে পারছে না সে। সে আহান শাহরিয়ারের দিকে তাকালো। ভদ্রলোক তার দিকেই তাকিয়ে। কুহু কি বলবে কি করবে কিছুই বুঝতে পারল না। সে হঠাৎ দৌড় লাগালো। মাথা কাজ করছে না তার। বাসায় গিয়ে ঠান্ডা পানি ঢালতে হবে। সকাল থেকে যা যাচ্ছে আজ তার উপর দিয়ে। এদিকে কুহুকে দৌড়াতে দেখে আহান শাহরিয়ার হেসে উঠলেন। আহনাফ চেঁচিয়ে উঠল, তেলে তো মাসতে, হায় রে কপাল, এই দিনই দেখার বাকি ছিল আমার। শেষের কথাটুকু হতাশ হয়ে বলল আহনাফ। আহান শাহরিয়ার বলেন, ব্যাপারটা কিন্তু সেই, তোমার মাও প্রথম দেখায় আমাকে খাটাস বলে আখ্যায়িত করেছিল। কপাল দেখো, বৌমাও আজ এটা বলে গেল। আহনাফ বলে উঠল, আমার যে বড় খাটাস বলছে মানে ইনডাইরেক্টলি আমাকেও বলে গেছে। আল্লাহ জানে তোমার জন্য আর কত গালি খাবো। আহান শাহরিয়ার হঠাৎ বলেন, কিন্তু গায়ের ব্রেক ফেল হলো কি করে? শত্রুর তো আর অভাব নেই আমার। করিয়েছে হয়তো কে একজন, হয়তো পরিচিত, আবার হয়তো অপরিচিত। হঠাৎ আহনাফের ফোনটা শব্দ করেই বেজে উঠল। সে রিসিভ করতেই অপর পাশ থেকে বলে উঠল, ম্যাডাম ড্রেনে পড়ে গেছে স্যার, জলদি আসুন। আহনাফ চসূচক শব্দ করে বলে উঠল, বাল একটা সেকেন্ড শান্তি দিল না আমায়। কি হয়েছে? তোমার বৌমা ড্রেনে পড়ে গেছে, তখন যে দৌড় দিছে পরেরই কথা। তবে যাবে যাবে ড্রেনে যে যাবে সেটা বুঝেনি, শান্তি দিল না আমারে। মামি ঠিকই বলে, আমি সত্যি অপয়া। সকাল থেকে কি না হয়েছে আজকে, পুরো শরীর ব্যথা টন টন করছে। কুহু কাঁদো কাঁদো স্বরে বলে উঠল কথাগুলো। বিছানায় শুয়ে শুয়ে নিজের সাথে পক পক করে চলেছে মেয়েটা। চোখে মুখে ঘুম ভর করে আছে তার। কথা বলতে বলতে এক পর্যায়ে ঘুমে তলিয়ে গেল। হঠাৎ তার ফোনটা বেজে উঠল। কুহু চসূচক শব্দ করে বলে উঠল, এই টাইমে কে কল দেয় বাল? পাশ থেকে ফোনটা তুলল। অপরিচিত নম্বর দেখে কপাল কুঁচকালো সে। এত রাতে আবার তাকে কে কল দিল? কুহু ফোনটা রিসিভ করে ঘুম যাওয়ানোর স্বরে সালাম দিল। আহনাফ থমকে গেল। এই মেয়ের সব কিছুই তাকে এত টানে কেন? এই যে এখন এই ঘুম যাওয়ানোর স্বরটা, উফ! আহনাফের হৃদয়ে গিয়ে লেগেছে পুরো। কুহু সারা শব্দ না পেয়ে আবার ঘুম যাওয়ানোর স্বরে বলল, হ্যালো। আহনাফ নিজেকে সামলালো। এরপর বলল, কেমন আছো? কুহুর ঘুমের মাঝেই কপাল কুঁচকে গেল। সে বলল, আপনি কে বলছেন? আহনাফ বিরক্ত হলো বড্ড এহেন প্রশ্নে। তার ভয়েসটাও চিনল না। কিন্তু না, এখন রাগ দেখালে চলবে না। এই মেয়ে এমনিতে পাত্তা দেয় না তাকে। এখন রাগ দেখানোটা ঠিক হবে না। সে বলল, আহনাফ বলছেন। কুহুর চোখে ঘুম বন্ধ হয়ে আসছে। সে বলল, কে? আহনাফ চসূচক শব্দ করলো। আবার বলল সে, আহনাফ শাহরিয়ার।
কুহু এবারও শুনল না, সে ঘুমজানো স্বরে আবারও বলে উঠল। কে? আহনাফ এবার খেকিয়ে উঠল। খাটাস বলছে, শুনেছেন এবার? আহনাফ এবার খেকিয়ে বলল। আহনাফের চেঁচানোতে কুহু লাফিয়ে উঠল, ভয় পেয়েছে, ঘুম উড়ে গেছে তার। বুকে 3বার থুতু দিল সে, এরপর বলল। চিল্লাচ্ছেন কেন? আর আপনি আমার ফোন নাম্বার পেলেন কোথায়? আহনাফ চোখ বুজে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করলো, এরপর বলল। এখন শরীর কেমন লাগছে সেটা বলো। কুহুর সহজ সরল জবাব। কেমন আবার? শরীরের মতোই লাগছে। আহনাফ বুঝল যে কুহু ইচ্ছে করে তার সাথে তেরা তেরা কথা বলছে। সে বলে উঠল। তেরাতের উত্তর না দিলে হয় না? হুম, আপনি কল দিয়েছেন কেন? আহনাফ ঠোঁট কামড়ে হেসে বলল। প্রেম করতে। কুহুর কেমন যেন গা গুলি উঠল কথাটা শুনে। সে ওয়াকথু বলে কলটা কেটে দিল। আহনাফ হতভম্ব। ওয়াকথুটা কি তাকে বলল নাকি তার ভালোবাসাটাকে? কত বড় সাহস এই মেয়ের! আহনাফের রাগ হলো প্রচুর। সে যেচে প্রেমের কথা বলে ডিরেক্ট ওয়াকথু বলে অপমান করে দিল। আহনাফ যেন এখন পালিয়ে কুহুকে কাছে চিপিয়ে খেত। আহনাফ আবার কল করলো। কুহু রিসিভ করবে কি করবে না ভাবতে লাগলো। রিসিভ করলে যদি প্রেম হয়ে যায়, ওরে বাবা না, সে আর ঝুঁকি নিতে পারবে না। আজকে কল রিসিভ করবে, কথা বলবে, তারপর হয়তো আবার আগামীকাল কল দিবে। এভাবে অভ্যাস করিয়ে একদিন হারিয়ে যাবে। এরপর কুহুর কি হবে? একজনের দেওয়া আঘাত সে আজও ভুলতে পারেনি, আবার একই ভুল সে কি করে করবে? কখনোই না। কুহুর ভাবনার মাঝে এই কলটা বেজে কেটে গেল। আবার কল করলো আহনাফ। কুহু রিসিভ করলো না, ফোনটা সাইলেন্ট করে শুয়ে পড়ল। মানসপটে কিছু সমুদ্র দৃশ্য ভেসে উঠল। হঠাৎই চোখ থেকে পানি গড়িয়ে পড়ল তার। তাচ্ছিলের হাসি হাসলো কুহু। দেখেছ, আচ্ছা তোমার নামে অশ্রুরা দল বাঁধে, অথচ তোমার জন্য শুধু ঘৃণা থাকার কথা। তোমার জন্য আজ এই ভালোবাসা শব্দটার প্রতি আমার এত ঘৃণা। অবাধ্য মনটা আজও বলে যে ওগুলো সব স্বপ্ন ছিল। তুমি এমন না, তুমি তুমি তো। কুহু ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করলো। ঠোঁট কেটে গেল, তাও সে একইভাবে রইল। কিছুতেই ওই অমানুষটার জন্য সে কাঁদবে না, কিছুতেই না। হাতের উল্টো পিঠ দিয়ে গড়িয়ে পড়া পানি মুছল সে। ঠোঁট গোল করে শ্বাস ছাড়ল। ঘুমানোর চেষ্টা করলো সে। এপাশ ওপাশ করতে লাগলো। অতীতের স্মৃতিগুলো বারবার মানসপটে ভেসে উঠছে। কুহু বিরক্ত হয়ে উঠে বসলো। ধুরবাল, এত প্যারা কেন জীবনে? ভালো লাগে না আর। কুহু ফোনটা হাতে নিল। 50টা কল করেছে আহনাফ। কুহু হা হয়ে গেল। ওই অমানুষের বাচ্চাটাও জীবনে এতবার কল করেনি আমায়, সর্বোচ্চ 2 থেকে 4 বার। আর একে দেখো, এই গার্লফ্রেন্ড না বউ লাগি ভাই, যে এতবার কল করছে। হঠাৎ একটা নোটিফিকেশনের শব্দ। কুহু চমকে ওঠে খানিকটা। ফোনের দিকে তাকাতেই দেখে আহনাফের মেসেজ। ভার্সিটিতে তো আসবে না, তখন দেখবেন কি করি আপনাকে, মিস তিলোত্তমা সুন্দরী। কুহুর আত্মাটা লাফিয়ে উঠল। এই ছেলে মারাত্মক একটা চিজ। হকি স্টিক দিয়ে যদি মায়ের শুরু করে দেয়। সকালে অলরেডি মেরেছে, ভরসা নেই এই ছেলের। কুহু কল করলো আহনাফকে। এবার আহনাফ রিসিভ করলো না। কুহু আবার কল করলো। ভেবেছিল হয়তো এবারও রিসিভ করবে না, কিন্তু আহনাফ রিসিভ করলো। কুহু চুপ করে রইল, কিছু বলল না সে। আহনাফ বলে উঠল। হ্যালো তিলোত্তমা। কুহুর ভেতরটা কেমন যেন করে উঠল। তিলোত্তমা কি আছে এই নামটাতে? কেন বারবার এই নামটা শুনলে তার ভেতরে উত্থাল পাত্থাল ঝড় শুরু হয়ে যায়? কুহু নিজের মাথায় একটা গাঁটটা মারল। এগুলো ছেলেদের ফাঁদ। প্রথমে এসব বলে পটাবে, তারপর অভ্যাসে পরিণত হয়ে হারিয়ে যাবে। কুহু নিজেকে এসব বলে বুঝ দিতে লাগলো। তখন আহনাফ বলে উঠল। তিলোত্তমা শুনছ? কুহু সুযোগ শব্দ করলো। আবার তিলোত্তমা। সে দুর্বল হয়ে যাচ্ছে। কুহু বলে উঠল। কুহু কুহু বলেই ডাকবেন, এসব ঢং করবেন না। আহনাফ শব্দ করে হাসলো। কুহু বলল। হাসার মতো কিছু বলেছি? আহনাফ শাহরিয়ার আর ঢং ভার্সিটিতে এসে বলে কথাটা, গণপিটুনি না খেলেই হয়। কুহু নিজেও ভাবলো কথাটা খুব একটা ভুল বলেনি আহনাফ। সে এসব কথাই গেল না আর। কল কেন করেছেন সেটা বলেন। আহনাফ হেসে বলল। ম্যাডাম, কলটা আপনি করেছেন? আপনি কেন করেছিলেন সেটাই জানতে দিয়েছি।
আস্তাগফিরুল্লাহ, কিসব বলছেন? কেন করেছিলাম মানে? কি করেছি আমি? আর আপনি দিয়েছেন মানে? ছি তিলোত্তমা, আই লাভ মাই মাইন্ড। আহনাফ দুষ্টু হাসলো। কুহু বোকা বনে গেল। এই লোক কোন কথাকে কোথায় নিয়ে যাচ্ছে? কুহু বলে উঠল। আপনি কিন্তু এবার বেশি বেশি করছেন। আহনাফ এটা শুনে বলে উঠল। ছি, কিসব বলছেন আপনি? কোথায় বেশি বেশি করছি আমি? আপনাকে তো এখন হাতের কাছেই পেলাম না, আবার বেশি বেশি? এই এক মিনিট, আপনি কি আবার এসব কল্পনা করছেন আর আমাকে বলছেন? ছি। কুহু বোকা বনে গেল। তার সাদাশীতে কথাগুলোকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে এই খাটাসটা। কুহু বলে উঠল। আর একটা ফালতু কথা বলবেন, আমি কল কেটে দিব। আহনাফ হো হো করে হেসে উঠল। কুহু শুনল তার হাসির শব্দ। মনে হচ্ছে যেন খ্যাকশিয়াল হুক্কা হুয়া করছে। কুহু বলেই বসল। আপনার পূর্বপুরুষ কি খ্যাকশিয়াল ছিল? আহনাফের হাসি থেমে এলো। সে বলে উঠল। এটা মনে হলো কেন? কুহুর সোজা সাপটা উত্তর। আপনার হাসি আর শিয়ালের ডাক একই লাগছে, তাই মনে হলো নিশ্চয়ই শিয়ালের সাথে আপনার কানেকশন আছে। আহনাফ বলে উঠল। অপমান করলেন তিলোত্তমা সুন্দরী? আজ আপনার হাসির মতো আমার হাসি সুন্দর নয় বলে এইভাবে অপমান করলেন? কুহু বলে উঠল। ফ্ল্যাট করছেন? আস্তাগফিরুল্লাহ, কি বলেন আপনি? কুহু একটা দীর্ঘশ্বাস চালো। আপনাকে আগেও বলেছি আমি, আপনি যাকে চাইছেন তাকে নয়, যে আপনাকে চাই তাকে বেছে নিন। আমাকে চায় না কে? আপনি বাদে প্রত্যেকটা মেয়ে আমার জন্য পাগল। এখন তাদের সবাইকে তো আর আমার পক্ষে বিয়ে করা সম্ভব না, তাই না? কুহু বিরক্ত হলো বড্ড। ঘরে বিরিয়ানি রেখে বাইরে পান্তা ভাতের দিকে নজর দেওয়াটা কি প্রত্যেক পুরুষের স্বভাব? ঘরে সুন্দরী চাচাতো বোনই তো তাকে চাইছে, সেটা কেন বুঝিস না খাটাস? কুহু দরকার পড়ে সিঙ্গেল মরবি, তাও তো তোকে বিয়ে করবে না, কারণ তুই যে রোদের স্বপ্নের রাজকুমার আহনাফ আলম। কুহু বলে উঠল। একটু খেয়াল করে দেখবেন, আপনার আশেপাশেই আছে হয়তো কেউ যে আপনাকে মনে প্রাণে চাইছে। তাকে একসেপ্ট করে নিন আর আমাকে জ্বালিয়ে না। আমি আপনার নই, নিজেকে বুঝিয়ে নিন এই কথাটা। আর হ্যাঁ, এই যে কল কাটলাম, দ্বিতীয়বার যেন আর কল না আসে। বাই। কুহু কথাগুলো বলে কল কেটে দিল। আহনাফ ঠোঁট কামড়ে তাকালো ফোনের দিকে। তিলোত্তমা কি করে এই কথাটা বলে দিল যে সে অন্য কারোর? তার জিহ্বা কাঁপলো না একবারও ওই কথাটা বলতে কি? নিষ্ঠুর মেয়ে মানুষ। আহনাফ ঠাস করে বিছানায় শুয়ে পড়ল। তোমাকে যদি আমার কোলবালিশের সতীন না বানিয়েছে, তো আমার নামও আহনাফ নয়, তিলোত্তমা সুন্দরী মাইন্ডেড। নবাবজাদের ঘুম ভাঙেনি এখনো? ঘরের কাজগুলো কি করবে? হ্যাঁ, এই মুখ পুরি। আনোয়ারা বেগমের চেঁচামেচিতে ঘুম ভাঙল কুহুর। কোনো মতে উঠে বসল। পুরো শরীরে ব্যথা, শরীরটাও কেমন গরম, জ্বর এসেছে বোধ হয়। কুহু ঘড়ির দিকে তাকাতেই চমকে উঠল। 10টা বেজে গেছে। কুহুর ভেতরে তুফান শুরু হয়ে গেল। ফজরের নামাজটা পড়ে একটু গা এলিয়ে দিয়েছিল বিছানায়, তখনই চোখটা লেগে গেছে। তাহলে এখন কি হবে? কুহু নিজের দুগালে হাত রাখলো। একটা মারও আজ মাটিতে পড়বে না রে। এদিকে আনোয়ার বেগম অনবরত দরজা ধাক্কাচ্ছে। গেল বিপদ, না গেল বিপদ। ভয়ে কুহুর শরীর ঘেমে গেল, যা জ্বরও ছেড়ে দিল। এইদিকে আনোয়ারা বেগম কুহুর সার শব্দ না পেয়ে চিন্তায় পড়ে গেলেন। কি হলো এমির? কখনো তো এমন করে না, ঠিক আছে তো? ভদ্রমহিলার ভয় হতে লাগলো। সে আয়নকে গিয়ে ডেকে আনলো। আয়নকে আজ সকালে ডিসচার্জ করে দিয়েছে। মূলত সেই পাগল হয়ে গিয়েছিল বাসায় আসার জন্য। আয়ন দরজা ভাঙার সিদ্ধান্ত নিল। আনোয়ারা বেগম ভয়ে আত্মা লাফাচ্ছে। যত যাই বলুক সে, এই মেয়েকে তো সে নিজের মেয়ের মতোই মনে করে। ওই একটা ঘটনার জন্য মেয়েটাকে দোষারোপ করলেও সে কখনো মেয়েটার ক্ষতি চায়নি, তাও তো আজও নিজের কাছে রেখে দিয়েছে। কোনো খারাপ পরিবারে মেয়েটাকে দেয়নি। আল্লাহর কাছে খুব করে চাইলেও সে যেন খারাপ কিছু না হয়। আইন বেশ কিছুক্ষণ চেষ্টার পর সফল হলো। দরজা খুলতে নজর এলো কুহু মেঝেতে চিৎপটাং হয়ে পড়ে রয়েছে। আনোয়ারা বেগম চেঁচিয়ে উঠলেন, কুহু! কুর আত্মাটা এহেন চিৎকারে বেরিয়ে কেউ যেন গেল না, মটকে মেরে পড়ে রইল। মায়ের হাত থেকে বাঁচে এটাই একমাত্র উপায়। এদিকে আইন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। আনোয়ারা বেগম কুহুর মাথাটা নিজের কোলে নিয়ে কান্না জুড়ে দিলেন। কুহু, মা, চোখ খোল কুহু। কুহুর বুঝে আসলো না যে এরা আসলে কাজ কেন, মরে গেছে মনে করছে নাকি আবার। শিট! এমন সময় আনোয়ারা বেগম বলে উঠলেন,
ও আয়ান, মেয়েটা এভাবে অভিনয় করে চলে গেল। কুহুর পিলে চমকে উঠল। এটা শুনে সে মরে গেছে। হাই আল্লাহ, মামি একটু বেশি ইমোশনাল হয়ে গেল না? ডিরেক্ট মেরে না দিলেও পারতো। আয়ান কুহুর পাশে বসে ওকে ডাকতে লাগলো। এই কুহু, সুহাসিনী, চোখ খোলো না। সুহাসিনী। কুহু মনে মনে বলল, তোর বালি সুহাসিনী বাল, পানি তো ছিটা চোখে। তা না করে কানের কাছে মরা কান্না জুড়ে দিচ্ছে। এটা কি বাংলা সিনেমা পেয়েছিস যে তোর ভালোবাসার জোরে চোখ মেলে তাকাবো? ভাই একটু তাড়াতাড়ি চালান না, এটা সিনেমা তো না যে স্লো মোশনে চালাচ্ছেন। আনোয়ারা বেগম বললেন, বাবা একটু তাড়াতাড়ি চালাও, রাস্তায় তো মরে যাবে এইভাবে গাড়ি চালালে। ড্রাইভার শুনল, তবে কিছু বলল না। এদিকে কুহু না পারছে বলতে, না পারছে সইতে। সে শুধু শুধুই আহনাবকে খাটাস বলে। আসল খাটাস তো তার বাড়িতেই। অ্যাম্বুলেন্স ডেকে ফেললো, তবুও একটাবার চোখের পানি ছেটালো না। হঠাৎ আয়ান বলে উঠল, টিক টিক শব্দ আসছে কোথা থেকে? আমরা তো কেউ ঘড়ি পড়িনি, আর ঘড়ির শব্দও তো এমন না। আনোয়ারা বেগমও কপাল কুঁচকিল। সত্যি তো, অনেকক্ষণ ধরে হচ্ছে শব্দটা, কিন্তু এটা কিসের শব্দ? এদিক ওদিক তাকাতে হঠাৎ তার নজরে গেল আয়নের বসার জায়গাটার দিকে। নিচের দিকে তাকাতে তার আত্মা কেঁপে উঠল। বোম! আনোয়ারা বেগম চেঁচিয়ে উঠলেন, ও খোদা, এ তো দেখি বোম! আয়ান! আয়ন নিচের দিকে উকি দিতে লাফিয়ে উঠল। এ ভাই, গাড়ি থামান, অ্যাম্বুলেন্সে বোম! ড্রাইভার হতভম্ব হয়ে গেল। এদিকে কুহু এটা শুনে ধরফড়িয়ে উঠে বসল। আয়ান তা দেখে আরও ভরকে গেল। ভয়ে আনোয়ারা বেগমের কোলে উঠে গেল। সে চেঁচিয়ে উঠল, ও মা গো! আনোয়ারা বেগম নিজেও চমকে গেছেন। কুহু এদিকে ভয়তস্বরে বলে উঠল, কোথায় বোম? আল্লাহ গো! আয়ান মায়ের সাথে চেপে বসে রয়েছে। সে হাত দিয়ে দেখল কুহু তার দেখতেই চেঁচিয়ে উঠল, এই খাটাস ড্রাইভার, গাড়ি থামান না কেন? ড্রাইভার ভয়তস্বরে বলে উঠল। কুহু আর আয়ান বলে উঠল, আবার! কুহু চেঁচিয়ে উঠল, মানুষ অ্যাম্বুলেন্সে উঠে বাঁচার আশায়, আর এখানে দেখো অ্যাম্বুলেন্সে বম নিয়ে ঘুরছে। আবার এখন বলছে ব্রেক ফেল। ঘোড়ার অ্যাম্বুলেন্স! ড্রাইভার বলে উঠল। কুহু আয়নের কলার ধরে ওকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, এই আয়ানের বাচ্চা, তোকে অ্যাম্বুলেন্স আনতে কে বলেছিল? চোখে পানি ছিটাইলেই তো হতো। এই খাটাস, কথা বলিস না কেন? এখন কি হবে? আনোয়ারা বেগম কিছু বলতে যাবেন, তখন ড্রাইভার গাড়ি থেকে লাফ মেরে দেয়। সবাই চোখ বড় হয়ে যায়। কুহু কান্না করে ফেল। আল্লাহ, জীবনে আর মরার অভিনয় করব না, এবারের মতো বাঁচিয়ে দাও আল্লাহ। আনোয়ারা বেগম তেতে বলে ওঠেন, মুখপুরি, তুই অভিনয় করছিলি? আরে সাতার মাথা, চুপ করবে তোমরা? জীবন নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে, আর এরা? আয়ন কুহুর দিকে তাকালো, কুহুও তাকালো। এদিকে গাড়ি এলোপাথারি যাচ্ছে, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট ঘটবে। আয়ন বলে উঠল, আর কোনো উপায় নেই? কুহু মাথা নাড়ল। আয়ন দরজাটা খুলে ফেলো অ্যাম্বুলেন্সের। আনোয়ারা বেগম কপাল কুঁচকে ওদের দুজনকে দেখছে। উনি বলে উঠলেন, এই যা করার তাড়াতাড়ি কর, বাড়িতে গিয়ে রান্না বসাতে হবে আমার, কত কাজ বাকি। আয়ান বোকা বনে গেল এহেন কথায়। বাঁচবে কিনা তার ঠিক নেই, আর তার মা আছে বাড়ির কাজ নিয়ে। এদিকে আয়নকে এত ভাবতে দেখে কুহু ওর পাছায় লাথি মেরে দিয়ে ওকে ফেলে দিল অ্যাম্বুলেন্স থেকে। ভাগ্যিস পেছনে কোনো গাড়ি ছিল না। আনোয়ারা বেগম হা হয়ে গেলেন। উনি কিছু বলতে গেলেই কুহু ওনার হাত ধরে জাম্প মারল গাড়ি থেকে। আনোয়ারা বেগম এমন সময় কুহুকে বকতে ভুললেন না, মুখপুরি কলঙ্কিনী অপয়া মেয়ে কোথাকার! অ্যাম্বুলেন্সটা এলোপাথারি যেতে যেতেই খাদে পড়ে গেল। আর তখনই বিকট একটা শব্দ হলো। মানুষজন গাড়ি থামিয়ে এগিয়ে এলো। তিনজন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে রাস্তায়। মানুষজন ভিড় জমাতে লাগলো, কেউ বা ভিডিও করতে লাগলো। তাও একটা মানুষও এগিয়ে এলো না তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। এদিকে কুহু ঝাপসা ঝাপসা দেখতে লাগলো সব। জ্ঞান হারানোর আগে একটা কথাই বলল, বাঙ্গির কপাল। সকাল গড়িয়ে বিকাল। সকালের সেই দুর্ঘটনা এখন সব টিভি চ্যানেলে দেখাচ্ছে। শুক্রবার ছিল আজ, যার দরুন আহনাফও পাশে ছিল আজ। সে টিভি চ্যানেলে দুর্ঘটনার খবর দেখছে। ডাক্তার আকাশ ছুঁই ছুঁই দাঁতে দাঁত চেপে দেখছে সে। ঠিক তখনই তার ফোনটা বেজে উঠল। আহনাফ একটাবার দেখল না কে কল করেছে।
বারবার বাজতে থাকলো। সে ফোনটা আছড়ে মারে, মাথার চুল খামচে ধরল সে। কি করে প্ল্যান ফ্লপ হলো? টিভিতে তখন খবরের চ্যানেলই চলছিল। সাংবাদিক হঠাৎ বলে উঠলেন, সকালে সে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হওয়ার ব্যক্তিদের নাম জানা গিয়েছে। তারা হলো জলিল আহমেদ, আয়ান সিকদার, আনোয়ার সিকদার এবং কুহু শেখ। জানা গেছে তাদের মাঝে একজন নিহত হয়েছে। তাছাড়া আহনাফ এক মুহূর্তের জন্য থমকে গেল। মাথা উঁচু করে টিভির দিকে তাকালো সে, বিপি করে আওড়ালো। কুহু শেখ? সে দৌড়ে টিভির কাছে গেল। টিভির হেডলাইনে উঠছে সবার নাম। আহনাফের নিজের চোখকে বিশ্বাস হলো না। আহনাফ পর মুহূর্তেই হেসে বলতে লাগলো, না, আমার তিলোত্তমা অ্যাম্বুলেন্সে কেন আসতে যাবে? না না। ঠিক তখন প্রত্যেকের চেহারা দেখাতে লাগলো চ্যানেলটাতে। আর বারবার বলা হচ্ছে যে একজন মারা গিয়েছে। তবে কি মারা গেছে তা এখনও জানা যায়নি। কুহুর ছবিটা আসতেই আহনাফ থমকে গেল। কিন্তু কুহু কোথা থেকে চলে আসলো সেটা তার বুঝে আসলো না। আনা সে আপাতত এসব ভাবতে চাইছে। তার মাথায় একটা কথাই ঘোরপাক খাচ্ছে। সে নিহত ব্যক্তিটাকে তিলোত্তমা? না, আহনাফ আর এক মুহূর্ত দেরি না করে গাড়ির চাবিটা নিয়ে বেরিয়ে পড়ল। দৌড়াতে দৌড়াতে হুমড়িকে পড়ার অবস্থা তার। কাঁপা হাতে গাড়ি স্টার্ট করলো সে। হাই স্পিডে গাড়ি চালাতে লাগলো। চোখ ঝাপসা হয়ে গেল তার। আহনাফের চোখ লাল হয়ে গেল এক পর্যায়ে। বড্ড বিরক্ত হলো সে। এই মেয়ে আহনাফকে শাহরিয়ারকে কান্না করিয়েই চালো, ভাবা যায়। আহনাফ লাস্ট কবে কান্না করেছিল? তার 15 বছর বয়সেই তো, ঠিক যখন তার মা মারা যায়। আর আজকে কাঁদলো সে। একবার এই মেয়ের হাতে পাক সে সব উসুল করে ছাড়বে। আহনাফ কোনো মতে হাসপাতালে পৌঁছালো। হাসপাতাল মিডিয়ায় ভরপুর, কারণ এখানে এমপি শাখাওয়াত আলমও ভর্তি হয়েছেন, যাকে আনতে অ্যাম্বুলেন্সটার যাওয়ার কথা। আহনাফ দাঁতে দাঁত চেপে গালি দিল কয়েকটা। গাড়িতে রাখা মাস্ক আর ক্যাপটা পরে বেরিয়ে গেল সে। ধাক্কাধাক্কি করে কোনো মতে ভেতরে গেল সে। রিসেপশনে গিয়ে কুহু নাম বলতে লোকটা বলল, আপনি কি ওনার বাড়ির লোক? আহনাফ উপনিস মাথা নাড়ল। লোকটা বলে উঠল, মারা গেছে, লাশ মর্গে রাখা আছে। আহনাফ থমকে গেল। মাথা কাজ করা বন্ধ করে দিল তার। মনে হলো যেন সে ভুল শুনেছে নাকি জানতে আবার জিজ্ঞাসা করলো, বুঝিনি, আবার বলবেন প্লিজ। মারা গিয়েছেন। আহনাফের মনে হলো যেন তার বুক বরাবর কেউ তীর ছুঁড়ে মেরেছে। তার তিলোত্তমা নেই। না, এটা হতে পারে না। এখনো তো তাদের কত পথ চলা বাকি একসাথে। পথ চলাটা শুরুই বা হলো কোথায়? তিলোত্তমা তাকে ছেড়ে চলে যেতে পারে না। এখানে তো মনে কথাটাই জানানো হলো না তাকে। সে পেছনে যেতে যেতে হঠাৎ কারোর সাথে ধাক্কা খেলো। বাঙ্গির নাতি, কোলে এসে পড়বেন নাকি? আহনাফ চমকালো কথাটা শুনি। সে তৎক্ষণাৎ পিছনে ঘুরল। অবিশ্বাস্য চাহনি তার তিলোত্তমা মাথায় ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ। আহনাফ থমকে গেল। কুহু আহনাফকে মাস্ক আর ক্যাপ পরে চিনতে পারল না। আহনাফের মনে হলো সে ভুল দেখছে। পরক্ষণে কুহু বলে উঠল, বাঙ্গির নানা, সরেন তো। আহনাফ বুঝলো এটা সত্যি তার তিলোত্তমা। আহনাফ জাপটে ধরল তাকে। কুহুর ব্যান্ডেজকৃত হাতটাতে চাপ লাগলো। এতে কুহু চেঁচিয়ে উঠল। আহনাফ সেসবে খেয়াল নেই। সে তার তিলোত্তমাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কাঁদছে। কুহু প্রথমে চেঁচালো, পরক্ষণে থেমে গেল আহনাফের কান্নার শব্দে। আমার তিলোত্তমা, আমার জান, আমার কলেজা, কেন অ্যাম্বুলেন্স উঠেছিল তুমি? আহনাফ মাস্ক খুলে ফেল। কুহুর মুখে এলোপাতাড়ি চুমু খেতে লাগলো সে। আশেপাশের মানুষ তাদের দিকে তাকিয়ে। কুহু বোকা বনে গেল। আহনাফ, এই খাটাস লোকটা কোথা থেকে এলো আর কি করছে এসব? আহনাফ নিজেকে সামলাতে ব্যর্থ হয়েছে। সে কেঁদে চলেছে। তার আত্মাটা তো বেরিয়ে গিয়েছিল আরেকটুর জন্য। কুহু বলে উঠল, কি করছেন? সবাই দেখছে। আহনাফের সেসবে খেয়াল নেই। সে কাঁদছে। কুহুর কি হলো কে জানে। সে আহনাফের পিঠে হাত রাখলো। শান্ত হন, ঠিক আছে আমি, মানুষ দেখছে, কান্না থামান। আহনাফ হেসকি তুলে কাঁদছে। কুহু হতভম্ব। তার জন্য কেউ কাঁদছে, এটাই বুঝি প্রথম। কিন্তু কেন কাঁদছে তার তো কিছুই নেই। না আছে রূপ, না আছে ভালো কোনো গুণ। এদিকে আহনাফ কেঁদে চলেছে। কুহু কয়েকবার ভালো মতো থামতে বলল, কিন্তু সে থামলো না। কুহু এবার চেঁচিয়ে বলল, এই খাটাস, থামতে বলছি না আমি? চোখ না ছড় না যে থামছে না।
আহনাফ থামল অনেকটা সময় নিয়ে। সে হঠাৎ কুহুকে ছেড়ে রিসেপশনে গিয়ে রিসেপশনিস্টকে এলোপাথারি মারতে লাগলো। ভুল তথ্য দেওয়ার জন্য বসে আছে তোকে এখানে? লোকটা বলে উঠল। আরে ভাই, আপনি পুরো নামটা তো বলবেন। অরিমা, আরে কুহু নামে আজই মারা গিয়েছেন একজন। আল্লাহ গো, পুরো নাম তো বলবেন। আহনাফ থামলো না। কুহু বলে উঠল। বাঙ্গির কপাল, সকাল থেকে আজ সবাই আমাকে মারতেই আছে। যত দোষ আয়ন ঘোষ, খাটাসটা চোখে পানি ছিটালে আর আজ এত কিছু হতোই না। সবার নজর এদিকে চলে আসলো। আহনাফ বলল, এই শালা, তোমাকে বলেছিস পুরো নাম বলতে? বিশ্বাস, আজই তোকে জ্যান্ত পুঁতে ফেলতাম আমি। একটুর জন্য হার্ট ফেল করে নি আমি। তোর একটা নিউজ আমার কি অবস্থা হয়েছিল ধারণা আছে? ভাই মাফ করে দেন, আর হবে না। আহনাফ ওর মাথায় একটা গাঁটটা মেরে চলে আসলো। কুহু গুটিসুটি মেরে দাঁড়িয়ে রয়েছে। আহনাফ নরম সুরে বলে উঠল, তুমি ঠিক আছো? কুহু উপনিস মাথা নাড়ল। আহনাফ পেছনে ঘুরে লোকটাকে আবার চোখ দিয়ে শাসালো। এরপর বলে উঠল, তুমি অ্যাম্বুলেন্সে কি করছিলে? কুহু বলে উঠল, নিশ্চয়ই পিকনিকে যেতে উঠিনি, হসপিটাল আসতেই উঠেছিলাম। আহনাফের এমনিতেই রাগ উঠে রয়েছে, তারপর এই মেয়ের তেরা কথা, তাও সে ঠান্ডা মাথায় বলল, কার কি হয়েছিল? আগে আমার পরিবার খুঁজে দিন, ওদের খুঁজে পাচ্ছি না। আহনাফ চসূচক শব্দ করে রিসেপশনে গেল। পেছন পেছন কুহু গেল। লোকটা ভয়ে কাঁপতে লাগলো। আহনাফ গম্ভীর কণ্ঠে বলল, আয়ান সিদ্দিকী আর আনোয়ারা সিদ্দিকী। লোকটা কাঁপতে কাঁপতে বলল, আয়ান সিদ্দিকি মারা গেছে, আর আনো। কুহু ওই মুহূর্তে বলে উঠল, কিন্তু আয়ন ভাইকে তো আমি একটু আগে জুস খেতে দেখে আসলাম, আমি তো মামিকে খুঁজে পাচ্ছি না। আহনাফ দুদিকে ঘাড় বাঁকালো। লোকটা একটা শুকনো ঢোক গিলে আহনাফের দিকে তাকালো। এখন একটা কথাই মাথায় আসলো, খাতাম, টাটা, বাই বাই। আপনারা তো নিজেদের চোখে দেখলেন সব। ওই অ্যাম্বুলেন্সটাতে করে আমার আসার কথা আছে। ষড়যন্ত্রটা কে করেছে তা তো বেশ ভালোই বুঝতে পারছি আমি। তবে জনগণ এভাবে অন্ধ হয়ে থাকলে আমার আর কিছু বলার নেই। আমার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল, বুকে ব্যথাটা বেশি হচ্ছিল, তাই আমাদের গাড়িতে করেই আমাকে আনা হয়। ভাবতে পারছেন একটাবার যে ওই অ্যাম্বুলেন্সে থাকলে কি হতো? আমি জনগণের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আপনারা দয়া করে অন্ধ হয়ে বসে থাকবেন না, রুখে দাঁড়ান আপনারা, কারণ আপনারাই আমার শক্তি। আজ আল্লাহর দয়ায় আমি বেঁচে গেছি, তবে এতে কি অনেক খুশি আমি? একদমই নই। আজ কতগুলো মানুষ আঘাতপ্রাপ্ত হয়েছে, একজন নাকি মারাও গিয়েছে। এই একজন আমাদের কাছে শুধু একটা সংখ্যা, যার গেছে সেই বুঝতে পারছে যে এই একজন আসলে কি ছিল তাদের জন্য, আর কত কি হবে আমার জানা নেই। শাখত আলম টিস্যু দিয়ে চোখ মুছলেন। একজন সাংবাদিক বলে উঠল, সরি, আপনি কি সাবেক এমপি? সন্দেহ করা হচ্ছে এই ঘটনায়, কিন্তু উনি তো আর রাজনীতি করবে না জানিয়ে দিয়েছিলেন। তাহলে উনি কেন এমনটা করবে বলে আপনার মনে হয়? শাখত আলম হাসলেন এই প্রশ্নে। এরপর বললেন, কার মনে কি আছে সেটা তো আর আপনি বলতে পারবো না, তাই না? সামনে নির্বাচন, সে যে আবার ফিরবে না তারই বা কি গ্যারান্টি? আরেকজন সাংবাদিক বলে উঠলেন। শাখত আলম বলেন, সন্দেহের তালিকায় আমি যে তাকে রাখিনি এমনটা নয়, তবে আমার কিছু বলে যে সর্বপ্রথম তার দিকে সবাই তীর ছড়বে এটা তো জানা কথাই। আমার মনে হয় না তিনি এত কাঁচা খেলা খেলবেন। যাই হোক, আমি সিদ্ধান্ত নিয়েছি ওই ঘটনায় যারা যারা আঘাতপ্রাপ্ত হয়েছে তাদের চিকিৎসার দায়িত্ব আমি নেব, আর যিনি মারা গিয়েছেন তার পরিবারের পাশেও আমি থাকবো, কারণ আজ আমার জন্য এই মানুষগুলোর এই অবস্থা। আমি শাখত আলম কথা বলতে পারলেন না আর চোখ মুছতে লাগলেন ভদ্রলোক। এক পর্যায়ে শাখত আলম বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলেন। তার পিয়ে হারুন রহমান সকল সাংবাদিকদের উদ্দেশ্যে বলে উঠল, আপনারা প্লিজ বাইরে যান। এমনিতেই ডাক্তার এত মানুষ স্যারের কেবিনে থাকতে নিষেধ করেছেন। স্যারও অনেকটা ইমোশনাল হয়ে গিয়েছেন, হিতে বিপরীত হতে পারে এতে। এখন প্লিজ আপনারা যান, উনি সুস্থ হলে আপনাদের ডাকা হবে। এখন যান। সাংবাদিকদের ঠেলে ঠুলে বের করে দেওয়া হলো। হারুন রহমান ঠাস করে দরজাটা বন্ধ করে দিলেন। শাখত আলম টিস্যুটা ছুঁড়ে মারলেন দূরে। এরপর হো হো করে হাসতে লাগলেন। দেখেছো হারুন, একেই বলে ভাগ্য। আমাকে মারতে চেয়েছিল, এতই সহজ। এখন উল্টা নিজেই ফেসে গেল। হারুন রহমানও হাসলেন। শাখত আলম বলেন, ওকে রাজনীতি থেকে সরানোই আমার একমাত্র উদ্দেশ্য ছিল না। তিলে তিলে ওকে মারবো আমি। ও আমার ভালোবাসা কেড়ে নিয়েছিল, আমিও ওর থেকে সব কিছু কেড়ে নেব, সব কিছু। হারুন রহমান একটা দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বলেন, পর্দার আড়ালে এই জীবন মৃত্যুর খেলা কতদিন চলবে আর আল্লাহ ভালো জানে। স্যার মাফ করে দেন স্যার, আয়ান সিদ্দিকি পড়ছি স্যার, ছেড়ে দিন। কুহু বলে উঠল, এটা কি করলেন আপনি?
এটা ঠিক হয়নি। লোকটা যেন আশার আলো পেল, সে বলে উঠল। ম্যাডাম আপনি একটু কুহু তার কথার মাঝেই বলে উঠল। আর একটু উপরে ছোলানো উচিত ছিল, একটু ভুল হয়ে গিয়েছে। লোকটা থতমত খেয়ে গেল যেন। আশেপাশে লোকজন হাঁ করে তাকিয়ে রয়েছে। আহনাফ লোকটাকে উল্টো করে ঝুলিয়ে দিয়েছে। আহনাফ বলে উঠল। আরো উপরে ঝোলাবো? কুহু বলে উঠল। আচ্ছা থাক, লাগবে না আর। আহনাফ বলে উঠল। না না, লাগবে, তুমি যখন বলেছো তখন লাগবে। লোকটা বোকা বনে গেল। আহনাফ তাকে আরেকটু উঁচুতে ঝুলিয়ে দিল। লোকটার মনে হলো সে একটা খেলনা, পছন্দ হয়নি বলে আরো উপরে ঝুলিয়ে দিল। আশেপাশে মানুষ হাসতে লাগলো। আহনাফ কুহুর দিকে এগিয়ে এলো। লোকটা কাঁদো কাঁদো স্বরে বলে উঠল। স্যার আপনার বিশ্বাস না হলে আপনি দেখুন, এই নামে আজকেই মারা গিয়েছে। আহনাফ বলে উঠল। তোর নামটা কি? ডেড লিস্টে অ্যাড করে দিচ্ছি নামটা। লোকটা চোখ বড় বড় করে তাকালো, এরপরে কাঁদো কাঁদো স্বরে বলে উঠল। স্যার এবার তো মাফ করে দিন। আহনাফ শুনল না তার কথা। সে কুহুর হাত ধরে চলে গেল ওখান থেকে। তখন ধপ করে একটা শব্দ হলো। ওরা পেছনে ঘুরে তাকালো, দেখলো যে লোকটার প্যান্ট ঝুলে রয়েছে উপরে, আর সে চিটপটাং হয়ে নিচে পড়ে রয়েছে। আহনাফ ছোট বাঁকিয়ে হেসে পড়ল। গুলিস্তানের প্যান্ট মনে হয়। ব্র্যান্ডেড প্যান্ট বুঝি কোমরে আটকে থাকে সবসময়? আপনারটা ব্র্যান্ডেড মনে হচ্ছে, একটু টেনে দেখবো কি? আহনাফ চোখ বড় বড় করে তাকালো কুহুর দিকে। কুহু দাঁত কেলিয়ে বলল, মানে যদি অনুমতি দেন। কুহু আহনাফের প্যান্টের দিকে হাত বাড়াতে নিলে আহনাফ দু কদম পিছিয়ে গেল। কুহু তা দেখে হু হা করে হেসে ফেলল। এদিকে বেচারা রিসেপশনিস্ট শার্ট খুলে নিচে বাঁধতে লাগলো। সবাই তো হো হো করে হাসতে লাগলো তা দেখে। অথচ একটু আগে পর্যন্ত সবার মনে ছিল হাজারো দুঃখ, হাসি ছিল না কারোর মুখে। হাসপাতাল তো আর কারোর সুখের ঠিকানা নয়, অথচ এহেন ঘটনায় সবাই দুঃখ ভুলে হাসছে। এদিকে রিসেপশনিস্টের মান সম্মান যাচ্ছে। বেচারা শার্ট বেঁধে প্যান্টটাকে কোনো মতে নামিয়ে দিল এক দৌড়। এটা দেখে কারোর হাসি থামছে না যেন। মামি কেমন আছো? আনোয়ারা বেগম চোখ খুলে তাকালেন। উঠতে চাইলে কুহু সাহায্য করলো। তোরা ঠিক আছিস তো? হ্যাঁ আমার আয়ান। আমরা ঠিক আছি, তোমার কথা বলো। আনোয়ারা বেগম বলেন। তোরা ঠিক থাকলেই আমি ঠিক। কি একটা দুর্ঘটনা ঘটে গেল, বাড়িতে গেল কিছু ফকির মিসকিনকে খাইয়ে দিবি তো। আচ্ছা তুমি রেস্ট নাও। শুনলাম আমাদের চিকিৎসার দায়িত্ব নাকি এমপি সাখাওয়াত আলম নিয়েছেন। আনোয়ারা বেগম হেসে বলেন, সামনে নির্বাচন যে, তাই নির্বাচনের পরে হলে এর টিকিটাও দেখতে পেতিস না। কুহু বুঝদারের মতো মাথা নাড়ালো। তোর হালই তো বেহাল, তুই এই অবস্থার টই টই করে ঘুরছিস কেন মুখ পুরি? কুহু হেসে বলল, এইসব আঘাত আর গায়ে লাগে না এখন, মনের ক্ষত এর চেয়েও গভীর। আচ্ছা আমি আয়ান ভাইকে দেখে আসি। কুহু কথাগুলো বলে উঠে চলে গেল। আনোয়ারা বেগম একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। এই মেয়েটার যে কবে একটু শান্তি মিলবে, ছোট্ট বয়স থেকে কত কী না গেছে মেয়েটার উপর দিয়ে। একটা ভুল মেয়েটার জীবন শেষ করে দিল, তাও এই জীবন মেনে নিয়ে সব সময় মুখটাতে হাসি ফুটিয়ে রাখে। আল্লাহ তোর জীবনে এমন কাউকে পাঠাক যে তোর জীবনটাকে সুখে সুখে ভরে রাখবে। আনোয়ারা বেগম ওড়না দিয়ে চোখের পানি মুছল। আহনাফ বাইরে দাঁড়িয়ে। কুহু আসতে সে এগিয়ে গেল। কুহু বলল, আপনি যেতে পারেন, আমি পেয়ে গেছি সবাইকে। আহনাফ কপাল কুঁচকাল। কুহু তা দেখে বলে উঠল, আপনার এই স্বভাবটা আমার একদম পছন্দ না। কথায় কথায় কপাল কুঁচকান কেন? আহনাফ বলে উঠল, আর হবে না। কুহু ভরকালো। এক কথাই বলে দিল আর হবে না। সে আহনাফের দিকে তাকালো। আহনাফ তার দিকে তাকি। কুহু বলল, আপনি আমার পেছন পেছন ঘুরছেন কেন? আপনার এত এত ইগো কই গেল? আহনাফ হাসলো। এরপর বলল, আহনাফ শারিয়ার নজরে পড়েছ মেয়ে। যখন একবার ঠিক করেছি তোমাকে আমার লাগবে, মানে তোমাকেই লাগবে। ইগো ফিগো করলা যাক। কুহু একটা হাই দিয়ে বলল, দেখতে থাকেন স্বপ্ন, স্বপ্ন দেখতে তো আর টাকা লাগে না। আহনাফের ঠোঁট বেঁকে গেল। সে বলল, সময় কথা বলবে। আমি ওর মুখ সেলাই করে দিব। আহনাফ চলসূচক শব্দ করল। কুহু একটা গাছ জ্বালানি হাসি দিয়ে দুই কাঁধ উঁচিয়ে চলে গেল। আহনাফ পেছন থেকে বলে উঠল, ভালোবাসা থেকে অবসেশনের রূপ নিচ্ছে তুমি।
হয় আমার, না হয় কারো নয়। মাইন্ডেড। কুহু পেছনে না ঘুরেই বলল, তাহলে কবরস্থানে দেখা হচ্ছে। আহনাফ বোকার মতো তাকিয়ে রইল কিছুক্ষণ কুহুর যাওয়ার পানে। প্রচুর পরিমাণে তেরা এই মেয়ে। আহনাফ বলে উঠল, তোমাকে মারবো কে বললো? আহনাফের 2 হাত পকেটে ঢোকানো, সে 2 দিকে ঘাড় বাঁকালো, ঠোঁটে তার বাঁকা হাসি উপস্থিত। সে আবার মাস্ক পরে হাঁটা আরম্ভ করলো। যার পথে রিসেপশনিস্টের সাথে আবার দেখা। বেচারা ভয়ে কি করবে বুঝতে পারল না। সে হাত উঁচু করে স্যালুট জানালো আহনাফকে। আহনাফ হেসে বেরিয়ে গেল। সন্ধ্যা 7টা। আন শাহরিয়ার গ্লাসে ওয়াইন ঢাললেন। হঠাৎ বেলটা বেজে উঠল। আন শাহরিয়ার কপাল কুঁচকালেন। এ সময় কে এলো? ওয়াইনের গ্লাসটা টেবিলে রাখলেন তিনি। দরজা খুলতে যাবেন, তার আগে নজর এলো রিভলভারের দিকে। সাবধানে মানি তিনি রিভলভারটা উঠিয়ে নিলেন। দরজাটার ছোট্ট ছিদ্রটা দিয়ে উকি দিলেন আহনাফ। আহান শাহরিয়ার থমকালেন খানিকটা। ওর আসার কারণটাও ধরতে পারলেন। রিভলভারটা রেখে দরজা খুললেন তিনি। আহনাফের তেজি আঁখি যুগল তার দিকে। আহান শাহরিয়ার বললেন, কি সৌভাগ্য আমার, আহনাফ শাহরিয়ার আমার বাড়িতে। আসুন আসুন। আহনাফ ভেতরে এলো, এরপর বলে উঠল, কেন করলে এমনটা? কেমনটা বলো তো? আহনাফের রাগ হলো। সে বলল, নাটক করবে না একদম, মাথা গরম আছে। শুধু শুধু গ্যাস খরচ করে তরকারি রান্না করলাম, তোমার মাথায় বসিয়ে দিলেই তো হয়ে যেত। দেখি দেখি। আন শাহরিয়ার ওর মাথায় হাত ছোঁয়ালেন। এরপরেই ঝটকা খাওয়ার মতো সরিয়ে পড়লেন। সেই গরম, ভাতটা বসিয়ে দেই কি বলো? আহনাফের রাগ আজকে অনেক। সে পাশ থেকে একটা ফুলদানি তুলে আছাড় মারল। আন শাহরিয়ার হাসলেন, আরেকটা ফুলদানি এগিয়ে দিয়ে বলে উঠলেন, নাও। আহনাফ ছুঁড়ে মারল ফুলদানিটা। এরপর রেগে আহান শাহরিয়ারের শার্টের কলার ধরে বলে উঠল, আপনি মজা করছেন আমার সাথে মিস্টার আহান শাহরিয়ার? আপনার জন্য আজ আমি গিয়ে নিজের ভালোবাসা হারাতে বসেছিলাম, কেন করলেন এমনটা? আহান শাহরিয়ার কপাল কুঁচকালেন, ঠান্ডা স্বরে বললেন, আমি কি করলাম? তুমিই তো। আপনার কোনো ধারণা আছে আজকে কি হতে পারত? আপনার একটা ভুল ডিসিশনের জন্য আজ আমি সর্বহারা হতাম। আহান শাহরিয়ারের হৃদয়ে লাগলো কথাটা। আজ আবার আহান শাহরিয়ার কিছু বললেন না আর। আহনাফ নিজেও থেমে গেল। বাবার শার্টের কলা ছেড়ে সোফায় বসে পড়ল। মাথার চুল খামছে, রাগ কন্ট্রোলের চেষ্টা করলো। হঠাৎ মাথায় কারোর হাতের স্পর্শ পেল সে। আহনাফ তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে বাবাকে জড়িয়ে ধরল। চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল তার। আই সরি বাবা, আমি অতটা রুড বিহেভ করতে চাইনি। আহান শাহরিয়ার ওর মাথায় হাত বুলিয়ে দিলেন। চুলে শ্যাম্পু করো না? এত খুশকি কেন? এত খারাপ দিন চলে তোমার যে শ্যাম্পু কিনতে পারো না? আহনাফ হেসে ফেলল। সে চিনে তার বাবাকে। কথা ঘোরাচ্ছে সে। আহনাফ তাকে ছেড়ে দিল। এরপর বলল, এগুলো খুশকি নয়, একটা বউয়ের অভাবে আমার চুলের আত্মচিৎকার। একটা বউ থাকলে অন্তত যত্ন করত। আহান শাহরিয়ার বলে উঠলেন, তো করো বিয়ে। এখন কি বৌমাকে তুলে আনতে হবে নাকি? আর বৌমা, তোমার জন্য তোমার বৌমা আজ পটল তুলতে বসছিল। আহান শাহরিয়ার হা হয়ে গেলেন। বলো কি, শেষ পর্যন্ত বৌমাও আমার জন্য? আহনাফ মাঝপথে থামিয়ে দিল তাকে। হাব, ওইসব কিছু না। তাই বলো, আমি আরো কি না কি ভেবেছিলাম। নিউজ দেখো না? তোমার মাকে দেখেই আমি কাজ করার সময় পাই না, আবার নিউজ। আহনাফ দীর্ঘশ্বাস চালো। ঘরের প্রত্যেকটা জায়গাতে তার মায়ের ছবি। আহান শাহরিয়ার ফ্ল্যাট এটা। নিজের প্রিয়তমা স্ত্রীর ছবি দিয়ে সাজিয়েছেন পুরো ঘর। আহনাফ সবটা বলল আহান শাহরিয়ারকে। আহান শাহরিয়ার বলেন, বোমের কথাটা জানা ছিল না, ড্রাইভারকেও তো বলনি। গাড়িতে বোম আছে শুনলে কোন মদনে গাড়ি চালাবে, তাই চেপে গিয়েছিলাম। ড্রাইভার তো মারা গেছে। বেশি পণ্ডিতে না মারালেই হতো। ওই শাখাওতকে তো আমি ছাড়ছি না, এবার বাঁচলে পরের বাঁচবে না। আর তুমি জানলে কিভাবে আমার প্ল্যান সম্পর্কে? লোক লাগিয়েছে আমার পেছনে। আহান শাহরিয়ার চুপ রইলেন। তিনি বলেন, তুমি আমার বাপ নও, আমি তোমার বাপ। তোমার আগা পাছা সব আমার চেনা, লোক লাগাতে হয় না। আহনাফ কিছু বলল না। এখন এই লোকের সাথে কথা বলে ঠিক হবে না। সে গ্লাসে ঢেলে রাখা ওয়াইনটা এক চুমুকে খেয়ে ফেল। আহান শাহরিয়ার হাসলেন। তিনি আরেকটা গ্লাসে ওয়াইন ঢেলে একটা গান চালালেন। হ্যান্ডলা গ্লাস, গ্লাসলেস কাচ, আইস ফুল টির, আমটি লাইফ, গার্ল কাম্মা, লাইফ রিভার্স গিয়ার। আহনাফের মুখটা দুঃখী দুঃখী হয়ে গেল। এই মেয়ে কবে বুঝবে তাকে? সে আবার ঢেলে নিল ওয়াইন। এরপর নিজেই গাইতে লাগলো। নিজ দায়িত্বে শুনে নিয়েন।
বাপ ছেলে সন্ধ্যার সময় মাতাল হয়ে নাচতে লাগলো, দুইজনই বাচ্চা। হ্যালো মিস্টার অ্যান, কেমন আছেন এখন? দুঃখিত, সন্ধ্যা হয়ে গেল আস্তে আস্তে। আন হেলান দিয়ে চোখ বন্ধ করেছিল। হঠাৎ অপরিচিত একটা মেয়েলি স্বর চোখ মেলে তাকালো সে। পরিচিত একটা মুখ। মেয়েটা একগাল হেসে বলল, আমি নাতাশা। আপনি চিনবেন না, আমি চিনি আপনাকে। ইস, কি অবস্থা হয়েছে! আজকে সকালেই বোধহয় আপনাকে ডিসচার্জ করা হয়েছিল, তাই না? আয়ন হাবার মতো তাকিয়ে রয়েছে। নাতাশা তার হাতে থাকা ফুলের তোড়াটা আয়নের দিকে এগিয়ে দিল। আয়নের ডান হাত ঝুলানো, তাই বাম হাত দিয়ে নিল। নাতাশা বলল, নিউজে আপনার ছবি দেখে আমার আত্মাটা না বেরিয়ে গিয়েছিল। কিভাবে যে এই পর্যন্ত এসেছি আমিই জানি। এরপর যখন জানলাম আপনি ঠিক আছেন, তখন ফুলের তোড়াটা কিনে আনলাম। সুন্দর না? আপনার প্রিয় সাদা গোলাপ দিয়ে বানিয়ে এনেছি। আয়নের বুঝে আসছে না কি হচ্ছে। এই মেয়ে একা একাই কত কিছু বলে যাচ্ছে, আবার তার প্রিয় ফুল সম্পর্কেও জানে। কিন্তু এই মেয়েটাকে আয়ন কিছু বলতে নিলে নাতাশা বলল, আমি তেমন কেউ না, তবে হতে তো পারি, তাই না? আমার ফ্রেন্ড হবেন? নাতাশা হাত বাড়িয়ে দিল। আয়ন ভুরু কুচকাল। সে বলল, মেয়ে মানুষের সাথে আমি বন্ধুত্ব করি না। তাহলে জেন্ডার চেঞ্জ করতে হবে বলছেন? কারণ বন্ধুত্ব তো আমি করবই। আয়ন খানিকটা বিষম খেলো। এই কথাটা সে আশা করেনি বোধহয়। নাতাশা পানি গ্লাস এগিয়ে দিল। আরে কুল, মজা করছি আমি। আয়ন পানি পান করে বলল, কে আপনি? আমাকে চিনেন কি করে? এটা জানতে হলে বন্ধুত্ব করতে হবে। আয়ন একটু ভেবে বলল, আমার কিন্তু অলরেডি একজন আছে, আর আমি তাকেই বিয়ে করব। তো ভয় পাচ্ছেন নাকি যদি আমার প্রেমে পড়ে যান? আয়ন আবার বিষম খেলো। নাতাশা হেসে ফেল। আয়ন চট করে বলে উঠল, এই আপনি মিস্টার আহনাফের ফ্রেন্ড না? হ্যাঁ, ওই দিন আপনাকে দেখেছিলাম। হ্যাঁ, তবে শুধু আপনার ফ্রেন্ড, আপনার ফ্রেন্ড না। আয়ন কিছু বলতে নিলে নাতাশা ওর বাহু চাপড়ে বলল, কংগ্রাচুলেশন, আপনি আমার বাচ্চার বাবা হবেন। কি? নাতাশা মেকি হেসে বলল, মানে ওই আর কি, বাবা মামা একই তো। কেউ বাবা থেকে মামা হয়, আবার কেউ মামা থেকে বাবা। আয়ান এক ভুরু উঁচু করে বলল, এই আপনার মতলবটা কি বলুন তো? আপনার বন্ধু হওয়া। আমি আপনার ফ্রেন্ড হব কেন? আমাকে মা বানানোর জন্য। হোয়াট? নাতাশা চক্ষুচোখ শব্দ করে বলল, মানুষ ফ্রেন্ড হয় কেন? কেন? নাতাশাও একই সুরে বলল, কেন? হ্যাঁ সেটাই তো। কেন? আপনি জানেন না? না। নাতাশা দাঁত কেলিয়ে বলল, আমিও জানি না। অ্যান ফিক করে হেসে ফেল। নাতাশাও হাসলো তা দেখে। পাখি না না, পাখা ফাঁদে পড়েছে রে। নাতাশা হাত বাড়িয়ে বলল, তাহলে ফ্রেন্ডস? অ্যান ইশারায় বোঝালো, ডান হাতটা দেখালো। নাতাশা ওকে একটা হাত করে বসলো। ঠিক তখনই কুহু এলো। আগে আসতে চেয়েও আসেনি, নিজেও রেস্ট করেছে তখন। এখন এসে একে দেখছে সে। দরজা খুলেছিল। আয়নকে একটা মেয়ের সাথে এভাবে দেখে তার মস্তিষ্কে 3 বার ধুমতানা বেজে উঠল। সে সরে গেল তৎক্ষণাৎ। হাসপাতাল তো না, যেন রঙ্গমঞ্চ। কুহু ভাবলো মামির কানে কথাটা তুলতে হবে। পরে আবার ভাবলো এই মদনের জীবনে যে কেউ একজন এসেছে, এটাই অনেক। তার আর কি, সে তো এসব রঙ্গনীলা দেখতে এসেছে পৃথিবীতে। হাই, রোজ সবসময় এই আয়নের কথাই বলে ওকে খেপাই। এবার এই কথাটা রোদকে জানাতেই হবে। কি মজারে। কুহু নাচতে নাচতে যেতে লাগলো। এক পর্যায়ে ওড়াধরা নাচ শুরু করে দিল মেয়েটা। অবশেষে এই আয়ন নামক ঝামেলাটা তার কাঁধ থেকে নেমে অন্যের কাঁধে উঠেছে। এটা কি সাধারণ কথা? কুহু হঠাৎ 2 হাত সামনে এনে আর এক পা দিয়ে জোরে ফুটবলে লাথি দেওয়ার মতো বলল, ইয়েস। ঠিক তখনই তার স্যান্ডেলটা উড়ে গেল। এদিক দিয়ে তখন আসছিল এমপি শাখত আলম। কুহুর স্যান্ডেলটা গিয়ে সোজা শাখত আলমের চকচকে ডাকে পড়ল। কুহু 2 হাত দিয়ে মুখ চেপে ধরল। চোখগুলো আন্ডানটা হয়ে গেল মেয়েটার। শাখত আলমও থমকে গেছেন। জীবনে প্রথম জুতার বাড়ি খেয়েছেন কিনা মিডিয়ার লোকজন সেটা অলরেডি ছেপেও ফেলেছে। এমপি শাখাওয়াত আলম খেয়েছেন জুতার বাড়ি। ঘটনা কত সঠিক জানতে সাথে থাকুন। বিশ্বাস করুন, আমি ইচ্ছা করে করিনি। শাখাওয়াত আলম বড্ড নরম সুরে বললেন, আরে ইটস ওকে মা, বসো তো তুমি। কুহু ভয়ে ভয়ে বসলো চেয়ারটাতে। কুহু যে কেবিনটাতে ছিল তার সবে এখন সেখানেই রয়েছে।
মিডিয়ার লোকজনও রয়েছে। সাখত আলম বললেন, তুমি ঠিক আছো তো মা? তোমার কথাও লাগেনি তো? কুহু একটু মেকি হাসলো এই কথা শুনে। এত ভালোভাবে কথা বলছে, ব্যাপারটা মোটেও সুবিধার নয়। মিডিয়া আছে বলে কি এত ভালোভাবে কথা বলছে হতে পারে? কুহুর ভাবনার মাঝেই হারুন রহমান বলেন, কি হলো মা, স্যারের কথার উত্তর দাও। কুহু ভাবনা থেকে বেরিয়ে এলো। সে হালকা হেসে বলল, আমি ঠিক আছি। যাক, তাহলেই ভালো। কুহু মুচকি হাসলো সাখত আলমের কথায়। সাখত আলম উঠে দাঁড়িয়ে কুহুর মাথায় হাত বুলিয়ে বললেন, ভালো থেকো মা, আজ আসি। কুহু চমকের উপর চমক পেয়ে যেন কথা বলতে ভুলে গেল। জুতোর বাড়ি খেয়েও এত ভালো করে কথা বলছে, আবার মাথায়ও হাত বুলিয়ে দিচ্ছে। কুহু হালকা হেসে বলল, জি আঙ্কেল, আপনি কি ভোট দেব? সাখত আলম হো হো করে হেসে ফেলেন এটা শুনে। বড্ড রসিক মেয়ে তুমি, তোমার যাকে ভালো লাগবে তুমি তাকেই ভোট দিও। ভোটের জন্য বলিনি আমি। যাই হোক, আজ আসি। সাখত আলম চলে গেলেন। সাখত আলমের এরকম প্রতিক্রিয়ায় সাংবাদিকরা বিভিন্ন ধরনের নিউজ ছাপিয়ে ফেলেন। সাখত আলমের নরম মন নিয়ে প্রশংসা করতে লাগলেন। তার জায়গায় অন্য কেউ থাকলে আজ হয়তো এই মেয়ের জেল হয়ে যেত। এরকম আরও অনেক কিছু কথা বলতে লাগলো। সময় লাগলো কেবিন খালি হতে। কুহু স্বস্তির শ্বাস ছাড়ল। এত বড় একটা ঝামেলা থেকে সে বেঁচে গেল। তার কপাল এত ভালো হলো কিভাবে? নিশ্চয়ই সামনে এর চেয়ে বড় বাস দিবে তাকে, কারণ তার ভাগ্য এত ভালো হতে পারে না। আবার কি বাস খেতে চলেছে সে খোদা জানে। টেনশনে মেয়েটা 3 বার ওয়াশরুমে গেল। ভাগ্য কি তাকে বড় বাস দিতে চলেছে আবার? বাঙ্কির কপাল, শালা ভালো কিছু হলেও চিন্তা হয়। আসসালামু আলাইকুম। আহনাপের হুঁশ নেই। সে ক্লান্ত শরীর নিয়ে বিছানায় লটকে রয়েছে। আন শাহরিয়ার মানা করা সত্ত্বেও আহনাপ বেশি নেশা করে ফেলে। এরপর বমি করে নাজেহাল অবস্থা। আন শাহরিয়ার ওকে পরিষ্কার করিয়ে দেয়। রাত 9টা বাজে হয়তো। বারবার কল আসে, সে রিসিভ করে। কে কল দিয়েছে তার জানা নেই। আহনাপ শুধু বলল, আহনাপের এহেন ঘুম ঘুম নেশালো স্বর শুনে রোদেলার ভেতরটা কেমন যেন করে উঠল। দরকার ছাড়া তার কথা হয় না আহনাপের সাথে। শেষে ওই যে ভার্সিটিতে কথা হলো, আর হয়নি। আচ্ছা, এই ছেলের সব কিছুই তাকে এত মুগ্ধ করে কেন? আহনাপ ভাই কবে যেন ওকে পাগল করে ফেলবে এমন করে। এই সরষে আগামী 1 মাসও কি ভুলতে পারবে? পারবে না। আহনাপ ভাইয়ের সব কিছুই তো সে ভুলতে পারে না। রোদেলা আর সেসব ভাবনায় গেল না। সে বলে উঠল, আপনি কি ঘুমাচ্ছেন আজ এত তাড়াতাড়ি? আহনাপ রোদেলার স্বর চিনল না। তার কাছে মনে হতে লাগলো যে কুহু কল করেছে তাকে। তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। সে তার ঘুমো ঘুমো ভারী স্বরে বলে উঠল, রোদেলা থমকে গেল। সে কি ভুল কিছু শুনল? আহনাপ ভাই কি তা কি বলো? সে নিশ্চিত হতে বলল, জি কি বললেন? আহনাপ আবার ভারী স্বরে বলল, তিলোত্তমা। রোদেলা চমকালো। তিলোত্তমা? তাকে তিলোত্তমা ডাকলো? আহনাপ ভাই? রোদেলার ভাবনার মাঝে আহনাপ বলে উঠল, আয় তিলোত্তমা। রোদেলার ভেতরটা ধক করে উঠল এই ডাকে। সে বলল, তুমি বুঝো না কেন আমাকে? কবে বুঝবে আমায় বলো তো? রোদেলা বুঝতে পারছে না যে কি হচ্ছে। সে বলল, আপনি ড্রিঙ্ক করেছেন? আমি তো ভালো ছেলে। কথাটা বলে আহনাপ কেমন খিলখিল করে হেসে উঠল। রোদেলা নিজেও হেসে ফেল। সে স্পষ্ট বুঝল যে আহনাপ ড্রিঙ্ক করেছে। আচ্ছা, মানুষ নেশা করলে নাকি সত্য কথা বলে। আহনাপ ভাইও কি তাহলে নিজের মনের কথাগুলো বলছে তাকে? রোদেলার মুখটা উজ্জ্বল হয়ে গেল খুশিতে। পরক্ষণে কিছু একটা মনে হতেই সে হাসি গায়েব হয়ে গেল। সে বলল, আপনি কি আদেও আমাকে চিনতে পেরেছেন? রোদেলার ভেতরে ধুকপুকানি বেড়ে গেল। আহনাপ ভাই অন্য মেয়ের নাম বলে যদি? আহনাপ তখন বলল, আমার তিলোত্তমাকে আমি চিনব না? আমার তিলোত্তমা তুমি। রোদেলার কেমন যেন একটা লাগলো। সে বলল, সেটা তো বুঝলাম, আমার নামটা বলুন তো কি? আহনাপ হেসে বলে উঠল, কি মিসেস আহনাফ? বলুন না। জানি না, আমি শুধু এটুকু জানি তুমি আমার তিলোত্তমা।
রোদেলার ভেতর উত্থাল পাথার ঝড় শুরু হয়ে গেল। আহনাব ভাই কি তাহলে তাকে পছন্দ করে? তার চোখ চিকচিক করতে লাগলো পানিতে। এত খুশি সে কোথায় রাখবে? তার ভালোবাসার মানুষটা তাকে ভালোবাসে। তার আর কি কোনো কিছু দরকার আছে? না। রোদেলা কি বলবে না বলবে বুঝতে পারল না। এমনকি সে কি কারণে কল করেছিল সেটাও ভুলে বসলো। আহনাব তখন আদর মেশানো স্বরে ডাকলো,